আমরা এই আজকের ক্লাসগুলোতে যেটা করব মেনলি রেড শিফট, তাতে কতটা ওয়েভলেংথ বেড়ে যেতে পারে, অথবা রেড শিফট থেকে কোনো একটি গ্যালাক্সির কী করে আমরা প্রেসিং ভেলোসিটি, মানে গ্যালাক্সিটা আমাদের থেকে কতটা দূরে যেতে পারছে সেটা আমরা মাপবো। কিন্তু তার আগে কথা হচ্ছে যে কোনো একটা জিনিস কত দূরে আমাদের থেকে আছে বা কত জোরে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, সেটা বুঝতে গেলে যেটা হতে হবে, ধরো ব্যাপারটা এরকম যে আমি এমন হতেই পারে না যে আমার সামনে একটি 60 ওয়াটের বাল্ব রাখলাম এবং সেই 60 ওয়াটের বাল্বটিকে আমি ধরো 100 মিটার দূরে নিয়ে গিয়ে জ্বাললাম, তাহলে অবশ্যই সেটার ঔজ্জ্বল্য কমে যাবে, এটা সত্যি। কিন্তু প্রায় 100 মিটার দূরে যে বাল্বটা আছে সেটা 60 ওয়াটের না হয়ে যদি 100 ওয়াট হয়ে যায়, এমন হতেও পারে যে 100 মিটার দূরে থাকা সত্ত্বেও আমার সামনে থাকা 60 ওয়াটের বাল্বটার সাথে সেটা হয়তো একই ঔজ্জ্বল্য দেখিয়ে দেবে। তো সুতরাং আমাকে সবার আগে জানতে হবে যে আমার স্ট্যান্ডার্ডাইজেশনটা কী, যে আমি কী দেখে বুঝবো যে আমার থেকে গ্যালাক্সিটি কতটা দূরত্বে আছে। তো সেটা বোঝার জন্য বেশ কতগুলো প্যারামিটার্স আছে। তো যদিও মেইনলি আমরা হাবলের নাম করে থাকি, যে হাবল এগুলোকে অ্যানালাইসিস করেছিলেন অ্যারাউন্ড 1926 to 29, কিন্তু তার আগেও কিন্তু হেনরিয়েটা লেভিট, যিনি অ্যাকচুয়ালি বলতে পারো কম্পিউটার ছিলেন, মানে তিনি কম্পিউট করতেন। সম্ভবত অবজারভেটরির নামটা হচ্ছে হার্ভার্ড হার্ভার্ড কলেজ অবজারভেটরি, এবং তিনি মেইনলি লার্জ ম্যাজেলানিক ক্লাউডের বিভিন্ন এলিমেন্টসগুলোকে চেক করবার চেষ্টা করেছিলেন। এবং মেইনলি তারা যেটা দিয়ে বোঝবার চেষ্টা করতেন লুমিনোসিটি, সেটার ফর্মুলাটা খুব সহজ, যেটা স্টিফেনিজ লস থেকে আমরা আনি। 4πr², যেখানে আরটা হচ্ছে দূরত্ব, সিগমা T⁴, যেখানে সিগমা হচ্ছে স্টিফেনিস কনস্ট্যান্ট। তো এইটা দিয়ে বোঝবার চেষ্টা করতেন যে কোন লুমিনোসিটিটা ঠিক কতটা তারা মাপতে পারছেন। তাতে স্ট্যান্ডার্ড লুমিনোসিটি যে এলিমেন্টসগুলো আমাদের দেয়, যে তারাগুলো আমাদের বা যে ঘটনাগুলো আমাদের স্ট্যান্ডার্ড লুমিনোসিটি দেয়, তাদের মধ্যে প্রথম একটি ছিল হচ্ছে এক্লিপসিং ভেরিয়েবলস। তো এক্লিপসিং ভেরিয়েবলসটা কি? ধরো আমার সামনে আমার কোনো একটি এমন অবজেক্ট আমি দেখছি, যে অবজেক্টটি দুটো তারার সমষ্টি, এবং সেই দুটি তারা এমনভাবে রয়েছে যে সে তারা দুটি পরস্পরকে অরবিট করছে, এবং অরবিট করার যে প্লেন অফ অরবিটটা, সেটা কিন্তু আমার লাইন অফ সাইটের সাথে আছে। তাহলে যেটা হবে যে বারবার অরবিট করার সময় একটি তারা অপর তারাটিকে ঢেকে দেবে, এবং তাদের মধ্যে যদি দুটি তারার ঔজ্জ্বল্যের পার্থক্য থেকে থাকে কোনো কারণে, এবং অথবা কোনো একটি তারা যদি অলরেডি চেঞ্জ টু আ কম্প্যাক্ট অবজেক্ট হয়, তাহলে কি হবে, সেই কম্প্যাক্ট অবজেক্টটি যখন আমাদের সামনে চলে আসবে তখন আমরা এক্স রেজ বেশি পরিমাণে পাবো, কিন্তু ভিজিবল লাইট পাবো না। আবার যখন কম্প্যাক্ট অবজেক্টটি ঢাকা পড়ে যাবে তখন আমরা এক্স রে খুব কম পাবো এবং ভিজিবল লাইটটা পাবো অনেক বেশি। অর্থাৎ এটা যদি ঘুরতে ঘুরতে ধরো এরকম একটা ব্যাপার করে ফেলে। এবং এরপরের ঘূর্ণনের ফলে এটি যদি আবার আগের অবস্থাটি এনে ফেলে, এইভাবে যদি ঘূর্ণনটা হতে থাকে, তাহলে কি হবে, আলটিমেটলি আমরা বারবার কোনো একটিকে এক্লিপসিং অবস্থায় দেখতে পাবো। এরকম একটি এক্সাম্পল হলো অ্যালগল, তোমরা ইউ ক্যান গুগল উইথ দ্যাট, যেটা একটা ডেমন স্টার অ্যান্ড নেকেড, একটা ডেমন স্টারটি আমি এভাবে একদম লিখেই দিই, আর তার অ্যাকম্পানিং স্টারটি হচ্ছে আর একটা তারা, যেটা একটা বিটা ওয়েভলেংথের তারা, এবং এরা প্রায় প্রত্যেক 2.6 ডেজে এর যে লুমিনোসিটি সেটা প্রায় ফ্যাক্টর অফ 2
ঘটে চেঞ্জ হয়ে যায় বা কমে যায়, ফেডেড হয়ে যায়। দ্বিতীয় ধরনটি হবে পালসেটিং ভেরিয়েবলস। তো এরকম পালসেটিং যে ভেরিয়েবলস সেইগুলি হচ্ছে যেগুলি আমাদের এইচআর ডায়াগ্রামের ইনস্টেবিলিটি স্ট্রিপটার দিকে ম্যাক্সিমাম থাকে। অর্থাৎ এইচআর ডায়াগ্রামটিকে যদি আমরা মনে করি, তাহলে আমরা মনে করতে পারবো যে এদিকে সারফেস টেম্পারেচার থাকে এবং এদিক বরাবর যায় লুমিনোসিটি, এবং আমরা মেন সিকোয়েন্সটাকে এভাবে দেখতে পাই। এরকম জায়গায় হোয়াইট ডোয়ার্ফসরা থাকে, এবং আমরা যদি এই দিকে চলে আসি তখন এদিকে জায়ান্টসরা থাকে, এবং এই অংশটুকুতে ইনস্টেবল স্ট্রিপটা পাওয়া যায়, যেখানে এই অংশগুলোতে পাওয়া যায় সেফেইড ভেরিয়েবলসদের, এবং এই অংশগুলোতে যেগুলিকে পাওয়া যায় সেগুলোকে বলা হয় আর আর লায়রা। তো এই আর আর লায়রা যে তারাগুলো অথবা সেফেইড ভেরিয়েবলস, এদেরকে আমরা স্ট্যান্ডার্ড কোনো ক্যান্ডেল হিসেবে ইউজ করি। তো নর্মালি এই স্টারদের যে ওপাসিটি সেটা প্রপোর্শনাল টু হয় তার টেম্পারেচার টু দ্য পাওয়ার মাইনাস বিটা, অর্থাৎ লোকাল টেম্পারেচারের 1/t টু দ্য পাওয়ার বিটা, এই অর্ডারে আমরা তাদের ওপাসিটিসগুলো দেখতে পাই। এবার ম্যাক্সিমাম তারা কিন্তু যে কোনো অ্যাডিয়াবেটিক পারটারবেশনের রেসপেক্টে স্টেবল হয়, কিন্তু ইনভিজিবিলিটি স্ট্রিপে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখি যে আউটার রেডিয়েটিভ যে লেয়ার্স সেখানে কিন্তু হাইড্রোজেনগুলো আয়োনাইজড হয়ে থাকে। এর ফলে আমাদের এই টি টু দ্য পাওয়ার মাইনাস বিটা এই রিলেশনটা আলটিমেটলি পাওয়া যায়। তো আমি এই ফিজিক্যাল ব্যাখ্যাগুলিতে খুব বেশি না গিয়ে গাণিতিক অংশটুকুতে আসার চেষ্টা করি। তো আমরা এই তারাগুলিকে আমরা যদি স্ট্যান্ডার্ড ভেরিয়েবলস হিসেবে ইউজ করি এবং তাদের মাপার চেষ্টা করি যে তারা কত দূরে আছে, তাহলে প্রথম কিন্তু আমরা লেভিটের কাজে দেখতে পাই যে তিনি তারাগুলির পালসেশনস ইত্যাদি চেক করে সেগুলি কত দূরে আছে বা তার প্যারেন্ট গ্যালাক্সিটা কত দূরে আছে সেটা মাপতে শুরু করেন। তো সেটার জন্য আমরা একটু থিওরিটিক্যাল স্টাডিজ করে নেব। তো প্রথমে আমরা ধরি যে আমাদের কাছে একটা ফ্লুইড অবজেক্ট আছে যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, এবং তার ফান্ডামেন্টাল পালসেশন পিরিয়ড সেটা হচ্ছে ক্যাপিটাল পি, হুইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু 2r ওভার দ্য ভেলোসিটি অফ সাউন্ড between that through that fluid. তাহলে this is simply the time it takes a sound wave to cross the stellar diameter, অর্থাৎ তোমাকে যদি একটা তারা দিয়ে দেওয়া হয় তাহলে তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সাউন্ড কতটা সময় নেয়, এটাই কিন্তু হচ্ছে তার পালসেশনের সময়। তো আমরা জানি যে vs স্কোয়ার সেটা হচ্ছে ডিপি ডি রো, যেখানে রো হচ্ছে ডেন্সিটি এবং পি হচ্ছে প্রেশার। এবার যদি আমি আইসোথার্মাল গ্যাস নিই তাহলে পি ইজ ইকুয়াল টু রো টু দ্য পাওয়ার গামা, অর্থাৎ তাহলে ভিএস স্কোয়ার কত হয়ে যাবে, গামা ক্যাপিটাল পি ওভার রো। নাও ভিরিয়াল থিওরিম টেলস আস দ্যাট দ্য পোটেনশিয়াল এনার্জি কত এরকম একটি অবজেক্টের ক্ষেত্রে gm square by r is equal to 3 into the mass into Boltzmann constant into temperature over mu of h, অর্থাৎ twice the kinetic energy. This is twice the kinetic energy and this is potential energy. নাও যদি গামা ইজ ইকুয়াল টু অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স হিসেবে সেটাকে আমরা
4/3 থেকে 5/3 এর মধ্যে নিতে থাকি, অর্থাৎ 5/3 নিলাম ধরো এক্ষেত্রে, তাহলে পালসেশন পিরিয়ডটা হয়ে দাঁড়ায় অ্যারাউন্ড √r³/gm, অ্যান্ড প্লাগিং ইন নাম্বারস সেটাকে আমরা পাবো ইটস অ্যারাউন্ড 1600 r/r0, যেখানে r0 হচ্ছে সূর্যের রেডিয়াস, টু দ্য পাওয়ার 1.5 বাই m/m0, যেখানে or mo dot সে, যেখানে mo dot হচ্ছে সূর্যের ভর, টু দ্য পাওয়ার হাফ সেকেন্ডস। নাও যদি একটা আইসোথার্মাল স্টার আমরা কনসিডার করি, যার মাস হচ্ছে 10 সোলার মাস এবং m is equal to and the radius is equal to 100 solar radius, তাহলে এই পালসেশন পিরিয়ডটা ক্যালকুলেট করলে আমরা দেখতে পাবো প্রায় পালসেশন পিরিয়ডটা হয়ে দাঁড়াবে 5.8 আর্থ ডেজ এর কাছাকাছি। নাও একটা পিরিয়ড লুমিনোসিটি ল এইভাবে আমরা তৈরি করতে পারি, দ্যাট assume a sample of stars of the same mass, অর্থাৎ আমরা ধরে নিলাম ক্লাসিক্যাল সেফেইড হ্যাভ masses around 5 to 10 solar masses and same temperature, that is invisibility strip is approximately vertical in the HR diagram, এবং luminosity তাহলে scales as r square, যদি এই তথ্যগুলোকে মেনে চলি। আর পালসেশন পিরিয়ড স্কেলস অ্যাজ r⁻³ অর লুমিনোসিটির সাথে যদি পালসেশনকে লিঙ্ক করতে যাই দেন দ্যাট উইল বি 3/4। তো লুমিনোসিটি ইজ প্রপোর্শনাল টু জেনারেলি 2.5 টু দ্য পাওয়ার -v, যেখানে v হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য স্টার, অর্থাৎ যেটাকে আমরা এর আগের সেমিস্টারে প্রভা হিসেবে পড়েছিলাম। তাহলে সেক্ষেত্রে log of p will be approximately equal to 0.3v, যেখানে v হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্যাট পার্টিকুলার স্টার হুইচ উই আর মেজারিং। তো এই ফর্মুলাগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমরা মোটামুটি পিরিয়ড লুমিনোসিটি রিলেশনসগুলোকে অবটেন করতে পারি, অর্থাৎ কোনো একটি স্ট্যান্ডার্ড ক্যান্ডেল অর্থাৎ সেফেইডের ক্ষেত্রে তার লুমিনোসিটি আর তার পিরিয়ড আমরা কিভাবে ক্যালকুলেট করব। তো দেয়ার আর মেনি নোন সেফেইড ভেরিয়েবলস, আমরা সেটা গুগল করলে দেখতে পাবো, আমি এখানে সেটা বলে শুধু ক্লাসের কলেবর বৃদ্ধি করছি না। আর সেফেইডকে কীভাবে খুঁজে পাবো সেটা, মানে এ জাতের যদি কোনো প্রশ্ন আমাদের থাকে সেটার জন্য আমাদের একটু গুগল করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে সেফেইড কোনো একটি গ্যালাক্সির মধ্যে কীভাবে খুঁজে পাওয়া সম্ভব। তো আমাদের তৃতীয় ক্লাস এখানেই শেষ করছি। এরপরে কিছু অঙ্ক কষে রেড শিফট ইত্যাদি আমরা এই থিওরিটিক্যাল পার্টটাকে শেষ করব, এই অংশটুকু।